স্নেহের ছাত্রছাত্রী এবং আমার প্রিয় বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো আজ কোন বিষয় নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমি উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2019-এর সম্ভাব্য প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তো দ্বাদশ শ্রেণীর ইতিহাস সাজেশন 2019 এই বিষয়ে কথা বলবো। এই বিষয়ে কথা বলার আগে আমি ইতিহাস বিষয় সম্বন্ধে কয়েকটি কথা আমি বলি। তো তোমাদের ইতিহাসের 8টি অধ্যায় আছে। এই অধ্যায়ের দুটো পরীক্ষার সময় দুটো পাঠ হয়। একটা হচ্ছে বিভাগ ক আর একটা হচ্ছে বিভাগ খ। বিভাগ কয়ে প্রশ্ন থাকে মোট 5টি। বিভাগ কয়ে প্রশ্ন থাকে 5টি, কিন্তু তোমাদের সিরিয়াল থেকে 1, 2, 3, 4 কি তার এই 4-এর 1, 2, 3, 4 একটি প্রশ্নতে অথবা থাকে, তাই আমি বললাম 5টি প্রশ্ন থাকে। তারপর বিভাগ খয়ে 4টি অধ্যায় থেকে বিভাগ খ, ঠিক আছে, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, এই 4টি অধ্যায়ে আবার 5টি প্রশ্ন থাকে, ঠিক আছে, তাতেও একটা অথবা প্রশ্ন থাকে। তো তোমরা যে দুটো বিভাগ থেকে প্রথম বিভাগ থেকে 3টে করলে দ্বিতীয় বিভাগ থেকে 2টো করতে হবে, অথবা প্রথম বিভাগ থেকে 2টো, দ্বিতীয় বিভাগ থেকে 2টো, আর যে কোনো একটা বিভাগ থেকে তুমি পছন্দ করে নিতে পারো। এই হচ্ছে তোমাদের 5টি প্রশ্ন 8 মার্কের করতে হয়। তো তোমরা খুব সহজেই এই 8 মার্কের যে প্রশ্নগুলো হয় 5টা লিখতে হয়, তা তোমরা অবশ্যই কমন পাবে। তোমরা একটু বুদ্ধি দিয়ে পড়বে। তো তোমরা জেনে গেছো যে তোমাদের 8টি অধ্যায় আছে, 8টি অধ্যায় থেকেই প্রশ্ন হয়, ঠিক আছে। তো তোমাদের যে বিভাগ কয়ে যে প্রথম 4টি অধ্যায় আছে, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয়, চতুর্থ অধ্যায়, এই 4টে অধ্যায় নিয়ে বিভাগ ক। এই বিভাগ কয়ের শুধুমাত্র তৃতীয় অথবা চতুর্থ অধ্যায়ে তোমাদের অথবা প্রশ্ন থাকে। তাহলে তোমরা জানছো যে প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ে সিঙ্গেল প্রশ্ন হয়, ডাবল প্রশ্ন সম্ভাব্য 3 অধ্যায়ে অথবা 4 অধ্যায়ে হয়। তো তোমাদের প্রথম অধ্যায়ের সবচাইতে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি আমি এখানে উল্লেখ করব। তো দেখতে পাচ্ছ তোমরা প্রথম অধ্যায়ে যে প্রথম প্রশ্নটি হচ্ছে মিউজিয়াম বা জাদুঘর কাকে বলে, অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটাকে আবার ঘুরিয়ে দিলে পারে কীভাবে করতে হয়, জাদুঘর কাকে বলে, জাদুঘরের উদ্দেশ্য, কার্যাবলী ও গুরুত্ব আলোচনা করো, ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন, অপেশাদারী ইতিহাস বলতে কী বোঝো, অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারী ইতিহাসের পার্থক্য লেখো। 3, ইতিহাস রচনায় লোককথার বৈশিষ্ট্য ও গুরুত্ব এবং আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। 4, মৌখিক ঐতিহ্য বলতে কী বোঝো, মৌখিক ঐতিহ্যের বৈশিষ্ট্য লেখো এবং এর গুরুত্ব আলোচনা করো। এই হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়ের 4টি প্রশ্ন, গুরুত্বপূর্ণ 4টি প্রশ্ন। তবে আমি এই প্রথম আর দ্বিতীয়টিকে আমার ফার্স্ট চয়েসে রেখেছি, ঠিক আছে। তো যেহেতু এখানে সিঙ্গেল প্রশ্ন হয়, তার জন্য তোমাদের সম্ভাব্য প্রশ্নগুলো অবশ্যই পড়বে। তারপর দেখো দ্বিতীয় অধ্যায়, আমি দ্বিতীয় অধ্যায়ে কেবলমাত্র 3টি প্রশ্ন আমি চয়েস করেছি। দেখো 1 নম্বর প্রশ্ন, সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো, সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি আলোচনা করো। 2, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন ও লেনিন তত্ত্ব আলোচনা করো। 3, মার্কেন্টাইলবাদ বলতে কী বোঝো, মার্কেন্টাইলবাদের বৈশিষ্ট্য বা শিল্প পুঁজির বৈশিষ্ট্য আলোচনা করো। এই হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার আসি তৃতীয় অধ্যায়ে প্রথম প্রশ্ন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে বিভিন্ন ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে বিভিন্ন ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। 2, পলাশী ও বক্সার যুদ্ধের ফলাফল তুলনামূলকভাবে আলোচনা করো। 3, ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্য কী ছিল, এই বাণিজ্যের অবসান কেন হয়। 4, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের উদ্দেশ্য কী ছিল, এর ফলাফল বর্ণনা করো। 5, ভারতের রেলপথ স্থাপনের পিছনে ব্রিটিশদের উদ্দেশ্য কী ছিল,
ভারতীয় অর্থনীতিতে রেলপথের প্রভাব আলোচনা করো। এখানে যে উল্লেখযোগ্য প্রশ্ন 5টি, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার এই 1, 2, 3 এই 3টি প্রশ্ন। এবার আসি আমি চতুর্থ অধ্যায়ে। চতুর্থ অধ্যায়ে উল্লেখযোগ্য আমি 6টি প্রশ্ন উল্লেখ করব। তার মধ্যে আমার অত্যন্ত পছন্দের 3টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা আলোচনা করো। অথবা এভাবে প্রশ্নটা দেওয়া যায়, দেখো যে মুসলিম সমাজের অগ্রগতিতে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা আলোচনা করো। 2, শিক্ষা ও সমাজ সংস্কারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। 3, সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। 4, চীনের 4 মে বা 4 মে বা 4 মে আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো। এই আন্দোলনের প্রভাব আলোচনা করো। 5, ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও। 6, নব্যবঙ্গ বা ইয়ন বেঙ্গল আন্দোলনে ডিরোজিওর ভূমিকা আলোচনা করো। আমি এই চতুর্থতে 1, 2, 3 এই 4টিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছি। এবার আসি পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ের উল্লেখযোগ্য প্রশ্নগুলি হলো, প্রথম প্রশ্ন, 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো। এই আইনের গুরুত্ব কী ছিল? 2, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের ব্র্যাকেটে 1919 খ্রিস্টাব্দে সমালোচনামূলক আলোচনা করো। অথবা মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন এর বৈশিষ্ট্যগুলি লেখো। এই আইনের ত্রুটিগুলি আলোচনা করো। এবার আসি 3 নম্বর, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল? এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। 4, মিরাট ষড়যন্ত্র মামলার প্রেক্ষাপট আলোচনা করো। এই মামলার পরিণতি কী হয়েছিল? এবার আসি ষষ্ঠ অধ্যায় যাওয়ার আগে আমি বলে দিই তোমাদের এই পঞ্চম অধ্যায়ের উল্লেখযোগ্য প্রশ্নগুলি হলো 1, 2 এবং 3। ষষ্ঠ অধ্যায়ের প্রথম প্রশ্ন, 1942 সালের আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলনের উপর একটি নিবন্ধ রচনা করো। ঠিক আছে, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। 2, এখানে দেখো আবার অথবা দিয়েছিলাম আমি, ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো এবং এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো। 2, হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। 3, 1946 সালের নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব লেখো। 4, মাউন্টব্যাটেন পরিকল্পনার মূল বিষয় কী ছিল? এই পরিকল্পনার ফল কী হয়েছিল? 5, ক্রিপস কেন ভারতে আসে? এর প্রস্তাবগুলি কী ছিল? এর ফলাফল আলোচনা করো। তো ষষ্ঠ অধ্যায়ের উল্লেখযোগ্য প্রশ্নগুলি হলো 1, 2, 3। দেখো স্টার চিহ্ন করা আছে, ডান দিকে স্টার চিহ্ন করা আছে। এবার আসি সপ্তম অধ্যায়ের উল্লেখযোগ্য প্রশ্ন আমি 5টি নির্ধারণ করেছি। তো দেখো প্রথম প্রশ্ন, মার্শাল পরিকল্পনা বলতে কী বোঝো? মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল? 2, জোট নিরপেক্ষ নীতি কী ছিল? জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো। 3, কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4, ঠান্ডা লড়াই বলতে কী বোঝো? ঠান্ডা লড়াইয়ের উদ্ভব বা তাত্ত্বিক দিকগুলি আলোচনা করো। 5, 1949 খ্রিস্টাব্দে গণপ্রজাতন্ত্রী চীনের উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। এই অধ্যায়ের সপ্তম অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে তোমাদের এই 4টি, প্রথম 4টি। তারপরে আসি আমি অষ্টম অধ্যায়ের উল্লেখযোগ্য প্রশ্নগুলি হলো 1, স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা
আলোচনা করো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 সার্ক কীভাবে গঠিত হয়? সার্ক কীভাবে গঠিত হয়েছিল? সার্ক গঠনের উদ্দেশ্য কী ছিল? 3 স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4 ইন্দোনেশিয়ার রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় ডক্টর সুকর্ণের ভূমিকা লেখো, অথবা ইন্দোনেশিয়ার মুক্তি সংগ্রামের বিবরণ দাও। এই ছিল আজকের আলোচনা। তো তোমাদের এই সাজেশনটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও, এবং আমি তোমাদের যদিও একটু ছোট্ট উপকার করতে পারি এই ভিডিওর মাধ্যমে, তাই আমি ভিডিওটা বানিয়েছি। হয়তো আমার ভিডিওটা ভালো নয়, তবুও তোমরা আমার কথাগুলি শ্রবণ করবে, অবশ্যই উপকার আসবে। আমি এখানেই শেষ করলাম।